সূর্য প্রায় পশ্চিমে ঢলে পড়েছে, তবে এখনো অন্ধকার হয়ে যায়নি। চারিদিকে আলো আঁধারি ভাব বিরাজমান। প্রকৃতি এক অদ্ভুতুরে মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে। তার এই মায়াময় পরিবেশে ডুপ্লেক্স বাড়ির ছাদে দাঁড়িয়ে আছেন মায়াদেবী। অসম্ভব সুন্দর এই পরিবেশ সম্ভবত মায়াদেবীর জন্যই। আকাশে সন্ধ্যা তারাটি জ্বলজ্বল করছে। যে কেউ দেখলেই তাকে অন্যান্য সকল সাধারণ তারার থেকে আলাদা করতে পারবে। এর ভিন্নতা কারণ হলো এর আকার এবং উজ্জ্বলতা। এই মহাজাগতিক বস্তুটি কি প্রাণকে নতুনভাবে জীবন দেয়, বাঁচতে শেখায়? মায়াদেবী অদ্ভুত চোখে চেয়ে আছেন সেই সন্ধ্যা তারাটির দিকে। কি অপরূপ দেখতে এটিকে! এই বস্তুটি পৃথিবীর বাইরে অবস্থিত, আর সেই পৃথিবীর বাইরের একটি বস্তুকে খালি চোখে দেখছে। ব্যাপারটা ভাবতেই সম্পূর্ণ শরীরে এক প্রকার শিহরণ বয়ে যাচ্ছে। আচ্ছা, কখনো কি কেউ ভেবেছে এইসব চাঁদ, সূর্য, তারা, এইসব পৃথিবীর বাইরের মহাজাগতিক বস্তু, এইগুলো আমরা খালি চোখেই পৃথিবীতে দেখি? ভাবলে কি তার অনুভূতিটাও মায়াদেবীর মতোই হবে? চারুর এখনো বিশ্বাস হতে চায় না সাজিদ তাকে জেল থেকে পালাতে সাহায্য করছে। শুধু তাই নয়, চারুকে নিজের বাড়িতে এসে আশ্রয় অবধি দিয়েছে। এইটাই সম্ভবত এখন সবচেয়ে সুরক্ষিত স্থান চারুর জন্য। ওর মনে হয়েছিল সাজিদ কোনোভাবেই আইন ভেঙে চারুকে মুক্তি দেবে না। হিমেল আর সীমা দিলেও সাজিদ দেবে না। কিন্তু ঘটনা ঘটে গেল সম্পূর্ণ উল্টো। হিমেল আর সীমাই নিরুত্তাপ উদাসীন ছিল, কিন্তু চারুকে অতি কৌশলে জেল থেকে মুক্ত করে এনেছে সাজিদ। রাতের অন্ধকারে সকলের অগোচরে সাজিদ কারাগারের দরজা খুলে দিয়েছিল। চারুকে লুকিয়ে নিয়েছিল জিপে। পুলিশের জিপ খুবই সুন্দরভাবে কোনো বাধা ছাড়াই অতিক্রম করেছিল একের পর এক পথ। তারপরই সে এসেছিল এখানে। এখনো যেন বিশ্বাস হতে চায় না। সাজিদ না থাকলে আজ হয়তো ওর আর কোনো অস্তিত্ব থাকতো না। তাছাড়া এমনিতেও তো ওর কোনো অস্তিত্ব নেই। নাজিমুদ্দিন সম্পূর্ণ অস্তিত্বই বিনষ্ট করে দিয়েছে ওর। না, নাজিমুদ্দিন না, সুবহান। কি অদ্ভুত! এতদিন যে লোকটাকে নিজের বাবা জানলো, তার আসল নামটাই কিনা তার অজ্ঞাত ছিল। সাজিদ কখনো চারুর পাশে এসে দাঁড়িয়েছে সেটা খেয়ালই করেনি সে। হঠাৎই কারোর কণ্ঠস্বরে চমকে উঠল চারু। নিজের বাঁ পাশে তাকাতেই আবিষ্কার করলো সাজিদকে। আপনি? হ্যাঁ, আপনার সাথে দেখা করতে এলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি? সত্যি উত্তর দিবেন কিন্তু। অনেকদিন যাবতই প্রশ্নটা আমার মাথায় ঘুরছে, কিন্তু আপনি আমাকে সঠিক উত্তর দিচ্ছেন না। কি প্রশ্ন? নাজিমুদ্দিনের কলিজা কি করেছিলেন? মানে আপনি তো হামিদকে কথা দিয়েছিলেন সেটা খাবেন না। আপনি কি আপনার কথা রেখেছিলেন? আর যদি রেখেও থাকেন, তবে কলিজাটা কি হলো? নাজিমুদ্দিনের কলিজাও পাওয়া যায়নি। হামিদ খেয়ে ফেলেছে। চারুলতা, আমি সত্যিটা জানতে চাই। আমি জানি হামিদ এইটা খায়নি। হামিদ কিভাবে এইটা খেতে পারে? আপনি বারবার আমাকে এই আজগুবি উত্তরটা কেন দিচ্ছেন? আমি সত্যি বলছি। না, আপনি সত্যি বলছেন না। আমি একটা প্রশ্ন করি? না, প্রশ্ন করার অনুমতি না পেয়ে চারু কিছুটা মন খারাপ করলো। উত্তর দিক বা না দিক, অন্তত প্রশ্নটা তো শুনতে পারতো। সাজিদ জানে চারুর প্রশ্নটা কি, তাই সে চাইছে না চারু এই প্রশ্নটা করুক। এইটার উত্তর এখনো দেওয়ার জন্য প্রস্তুত নয় সে। চারুলতা, হুম। আপনাকে আত্মসমর্পণের স্টুপিড আইডিয়াটা কে দিয়েছিল বলুন তো? বলবো না। কেন বলবেন না? আপনি কি জানেন আজ আপনার যে অবস্থা সেটা শুধুমাত্র সেই ব্যক্তিটির জন্য? আমি নিশ্চিত সেটা হামিদ। আপনার খুনের সঙ্গী একমাত্র হামিদই ছিল। নাকি আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন? সাথে আরো কেউ ছিল? এমন কাজে সাহায্য করার মতো আমার আর কেউ নেই। এই দুনিয়ায় আমার আপন বলতে শুধু আমার ভাইই আছে। সে ছাড়া এমন ঝুঁকিপূর্ণ কাজ আমার জন্য আর কেউই করবে না। চারুর কথাটা যথেষ্ট যুক্তিসঙ্গত, কিন্তু সাজিদের মন সেটা মানতে চাইছে না। যদি হামিদ এমন বুদ্ধি না দেয়, তবে কে দিল? আর হামিদই বা কেন ওকে এমন বুদ্ধি দেবে? বলুন না আপনাকে কে বলেছে এইটা করতে? বলবো না।
সাজিদ আশা ছেড়ে দিল। প্রথম দিন থেকেই দেখে আসছে এই মেয়ে প্রচন্ড জেদি। ওকে দিয়ে জোর করে কিছু বলানো যাবে না। এমন সময়েই ছাদে আগমন ঘটল পুতুলের। সে খুবই সুন্দর করে শাড়ি পরেছে। মেয়েলি পোশাক খুবই কম পরে সাজিদের মেয়ে, কিন্তু আজ হঠাৎ তার শাড়ি পরার কারণ ধরতে পারল না সাজিদ। তুমি এখানে কি করছো মাম্মাম? আন্টি আমাকে শাড়ি পরতে শিখিয়েছে, তাই আমি শাড়ি পরে আন্টিকে দেখাতে এলাম। দেখো তো পাপা, আমাকে কেমন লাগে। সাজিদের চোয়াল শক্ত হয়ে এলো। এই বাসায় শুধু ওর মা আর ওর মেয়ে থাকে। দুজনকেই কড়াকড়ি ভাবে নিষেধ করে দিয়েছে চারুর সাথে দেখা করতে। অবশ্য সেটাই স্বাভাবিক। যে মানুষ অন্য আরেকজন মানুষের কলিজা খেতে পারে, তাকে কিভাবে বিশ্বাস করবে? তার সাথে কিভাবে চলতে দেবে নিজের আপনজনদের? এই ঝুঁকি অন্তত সাজিদ নিতে পারবে না। মাম্মাম, তোমাকে বলেছি না তুমি আন্টির সাথে দেখা করবে না? কেন করব না? আন্টি তো খুব ভালো। আন্টি কত সুন্দর গান গায়, কত সুন্দর করে কথা বলে, আমাকে কত আদর করে। আমি মানা করেছি তো মাম্মাম, আন্টি খুবই বিজি থাকে। তুমি আসলে সে বিরক্ত হয়। তুমি আর কখনো আন্টির কাছে আসবে না। আন্টি, আমি তোমার সাথে দেখা করতে এলে তুমি বিরক্ত হও? চারু কিছু না বলে আকাশের পানে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। গ্রামে সবাই বলে মানুষ মারা গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। চারুরও খুব করে বিশ্বাস করতে ইচ্ছে হয় এটা। অন্তত নিজেকে এতিম তো মনে হবে না। মনে হবে ওর আপনজনেরা ওর আশেপাশেই আছে। আকাশের দিকে তাকালেই তাদের দেখা যাবে। চারুর উত্তরটা সাজিদি দিল। হ্যাঁ, আন্টি বিরক্ত হয়। তুমি আর কখনো ছাদে আসবে না। পুতুল আর কিছু বলল না। কিছুটা মন খারাপ করে নিচে নেমে গেল। এই বাড়িতে আসার পর নিজেকে খুব একা একা মনে হয় চারুর। সাজিদ কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছে চারুকে বাড়ির কারোর সাথে কথা না বলতে। চারুর ঘোরাঘুরির সীমা ছাদ অব্দি। খাবারের সময়ও একটা মেয়ে এসে খাবার দিয়ে যায়, আবার পরের বেলার খাবার দিয়ে আগের প্লেটটা নিয়ে যায়। এইটা হওয়াই বোধহয় স্বাভাবিক। এই বাঙালি সমাজের কাছে চারুর কাজটা জঘন্য, ঘৃণ্যও বটে। একজন মানুষ অন্যজনের কলিজা খেতে পারে, এর চেয়ে জঘন্য আর কিছু হয় না। কোনো স্বাভাবিক মানুষই সেটা মানতে পারবে না। এমনকি ঘটনাটা কয়েক বছর আগে অন্য কারোর সাথে ঘটলেও চারুও সম্ভবত এটা মানতে পারতো না। পুতুল যাওয়ার পরে চারু গগন পানে চেয়ে সাজিদকে প্রশ্ন করলো। আমাকে নিয়ে যদি এতই সমস্যা, তবে আমাকে নিয়ে এলেন কেন এখানে? চারু প্রশ্নটা করে ফেলেছে, তবে সাজিদ এখনো সেই প্রশ্নে উত্তর দিতে প্রস্তুত নয়। শুধুমাত্র ছোট করে বলল, আপনার প্রতি আমি কৃতজ্ঞতা চারুলতা। সেই কৃতজ্ঞতা প্রকাশ করতেই আপনাকে আমি ছাড়িয়ে এনেছি, যাতে আপনি আপনার প্রতিশোধ সম্পন্ন করতে পারেন। কৃতজ্ঞতা? হ্যাঁ, কৃতজ্ঞতা। আপনি দয়া করে আমাকে এ সম্পর্কে কিছু জিজ্ঞেস করবেন না। সময় হলে এর অর্থ আমি নিজে আপনাকে বলবো। আপনাকে আমি শুধু দুইভাবে সাহায্য করতে পারি। কৃতজ্ঞতা প্রকাশ করব। প্রথমত, হামিদকে এসবের মাঝে টানবো না। আর দ্বিতীয়ত, আপনাকে আপনার প্রতিশোধ সম্পন্ন করতে সাহায্য করব। কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে চারুলতা। আপনি অন্যায় করেছেন এবং শাস্তি আপনার প্রাপ্য। আপনি কিভাবে আমার কাছে কৃতজ্ঞ? আপনার সাথে তো আমার কিছুদিন আগেই দেখা হলো। এর মাঝে কৃতজ্ঞ হওয়ার মতো কিছু তো আমি করিনি। আমাকে দয়া করে কিছু জিজ্ঞেস করবেন না চারুলতা। কিন্তু আপনি যা করেছেন, আমি অনেক বছর চেষ্টা করেও সেটা পারিনি। চারু অবাকের পর অবাক হয়ে চলেছে। সাজিদ কিভাবে ওর কাছে কৃতজ্ঞ? এখন আবার কিসের রহস্য? সাজিদের বাড়িটা খুবই সুন্দর। ঢাকা শহরে এত বড় জায়গা নিয়ে কেউ এমন বিল্ডিং তৈরি করে না। সাজিদের মায়ের ভাষ্যমতে এইটি সাজিদের বাবার 25 বছরের পরিশ্রম। বাড়িটা ডুপ্লেক্স হলেও এর চারপাশে মস্ত বাগান। বাগানে একটি জলের ফোয়ারা এবং একটি বড় সাইজের সুইমিং পুল আছে। অন্য পাশে গাড়ি পার্ক করার সুবিধা আছে। ডুপ্লেক্স বাড়িটিতে মোট 13টি ঘর আছে, আর একটা ঘর আছে ছাদের উপর। চারু সেখানেই থাকে। ছাদের উপর কৃত্রিম ঘাস লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের ফুল গাছ সেখানে। ফুলগুলো যত্ন করার জন্য মালি থাকলেও ছাদের উপরের ফুলগুলোর যত্ন করে চারু। সময় কাটানোর একটি ভালো মাধ্যম এটি। তাছাড়াও ছাদে একটি মাঝারি সাইজের সুইমিং পুল রয়েছে।
স্বচ্ছ টলটলে পানির দিকে চেয়ে থাকতেও ভালো লাগে চারুর। অতিরিক্ত প্রয়োজন না হলে চারুর নিচে যাওয়া নিষেধ, এমনকি সাজিদ ছাড়া নিচের কারোরও উপর ওঠা নিষেধ। যদিও সে নিষেধাজ্ঞা ভেঙে পুতুল বেশ কয়েকবার ছাদে এসেছিল, সাজিদের মাও এসেছিল, তবে চারু কখনোই নিচে যায়নি। সাজিদের ওকে নিয়ে অনিশ্চয়তায় ভোগার কারণও জানে। কি দরকার শুধু শুধু তার ভয় বাড়িয়ে দেওয়ার? চারু যেই ঘরটাতে আছে সেটাও দারুণ সুন্দর। ঘরের সাথে লাগোয়া টেরেস আছে, সেই টেরেসের একটা ছোট বেতের দোলনা আছে ও সেটাকে কৃত্রিম ফুল দিয়ে সাজানো হয়েছে। টেরেসে দাঁড়িয়ে দেখা যায় অসম্ভব সুন্দর তারা ভরা আকাশ। তবে সেই আকাশ মোটেও গ্রামের মতো এত সুন্দর নয়। আসবাব বলতে একটা রাউন্ড বেড, দেয়ালের সাথে লাগোয়া আলমারি, মস্ত এক বুকশেলফ, এবং সেই বুকশেলফ ভর্তি বই রয়েছে সেখানে। সময় কাটানোর জন্য বই পড়াও একটি ভালো মাধ্যম। একটা স্টাডি টেবিল, এই জিনিসগুলোতেই ঘর ভরে গেছে। ঘর বেশি বড় না হলেও অসম্ভব সুন্দর গোছানো। লাগোয়া ওয়াশরুম, কিচেন সবই আছে। অবশ্য কিচেনে রান্না বান্নার প্রয়োজন হয় না, খাবার নিচে থেকেই আসে। চারুকে নিয়ে সাজিদের সাথে ওর মায়ের কি কথা হয়েছে সেটা চারু জানে না। সাজিদ কি তাকে জানিয়েছে চারু একজন জেল পলাতক আসামি? নাও জানাতে পারে, যেহেতু সেই চারুকে পালাতে সাহায্য করেছিল। কতদিন দেখা হয় না হামিদের সাথে, লতার সাথেও দেখা হয় না। মেয়েটা নিশ্চয়ই এতদিনে বড় হয়ে গেছে। হামিদ চারুর সাথে মিলিয়ে মেয়ের নাম রেখেছে লতা। যথারীতি এইটাও ফাতেমার পছন্দ হয়নি, কিন্তু হামিদ অন্য ঘাটের মাছ। ফাতেমার পছন্দ নয় বলে সেই নাম তো বদল করলই না, বরং লতা নাম রেখে মেয়ের আকিকাও করিয়ে ফেলল। রাগ, দুঃখ, কষ্ট, অপমান সহ্য করতে না পেরে ফাতেমা এরপর মেয়েকে নিয়ে নিজের বাপের বাড়ি পাড়ি জমালো। হামিদের কোনো হেলদোল ছিল না ফাতেমাকে নিয়ে। কেন যেন এত দিনেও ফাতেমার জন্য ভালোবাসাটা আসেনি। যদি ফাতেমা হিংসুক না হয়ে সহজ সরল হতো তাহলে বোধহয় আসতো। হামিদ অসম্ভব ভালোবাসে চারুকে, আর ফাতেমা তাকে সহ্যই করতে পারে না। তাই সম্ভবত হামিদও এখনো মানতে পারেনি তাকে। তবে হামিদের পক্ষে ফাতেমাকে ছেড়ে থাকা সম্ভব হলেও লতাকে ছেড়ে থাকা সম্ভব নয়। নিজের আত্মসম্মান বোধ বিসর্জন দিয়ে হামিদ ফিরেছিল ফাতেমা আর লতাকে আনতে, কিন্তু ফাতেমা আসতে নারাজ। হামিদকে শর্ত দিল, সে যদি চারুর সাথে আর যোগাযোগ না রাখে তবেই সে হামিদের বাড়ি ফিরবে। হামিদও পাল্টা উত্তর করল, তোর আসতে হইব না, তুই না আসলে আমি বাঁচি, তুই আমার মায়েরে দে। হামিদের এই কথায় ফাতেমা আবারও তেলে বেগুনে জ্বলে উঠল। মেয়েকেও দিল না, সে নিজেও আসলো না। হামিদও আবার কম যায় না। রাতের অন্ধকারে সে চুপি চুপি গিয়ে লতাকে নিয়ে এসেছে। বাসার একটা কাক পক্ষীরও টের পায়নি। হামিদ এই নিজের মেয়েকে চুরি করার কথা যতবার চারুর মনে পড়ে ততবারই উচ্চস্বরে হেসে ওঠে সে। এইবারও তার ব্যতিক্রম হলো না। এইভাবে কে নিজের মেয়েকে চুরি করে? চারুর হাসি দেখে ভ্রু কুঁচকায় হামিদ। বাবা, বাহবা পাওয়ার আশায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। হামিদের এই কথায় আবারও হেসে উঠল চারু। আর ওইদিকে ফাতেমার বাসায় তো মেয়েকে হারানোর শোকে কান্নাকাটি লেগে গেছে। ফাতেমা যখন লতাকে হামিদের কাছে দেখলো তখন তার চেহারাটা দেখার মতো ছিল। ভূত দেখার মতো চমকে উঠেছিল ফাতেমা। সে এও বুঝতে পেরেছিল যেহেতু লতা হামিদের কাছে, তাই হামিদ আর ওকে নিতে আসবে না। তাই সে নিজে নিজেই চলে এসেছিল হামিদের বাড়িতে। এইসব অবশ্য অনেক দিন আগের কথা, নাজিমুদ্দিন ওরফে সুবহানের খুনেরও আগে। আচ্ছা, সাজিদ তখন কি বলল? সাজিদ কিভাবে চারুর কাছে কৃতজ্ঞ হতে পারে? তবে কি সাজিদেরও সেই তথাকথিত বসের সাথে কোনো পুরনো শত্রুতা আছে? কিংবা এমন কি হতে পারে নাজিমুদ্দিনের সাথে সাজিদের কোনোভাবে সম্পর্ক আছে? হতেও পারে নাজিমুদ্দিন তথা সুবহানের তো চরিত্রের ঠিক নেই। হতে পারে সাজিদও কোনোভাবে তার ছেলে। কিন্তু না, এই হিসেব কোনোভাবেই মিলল না। নাজিমুদ্দিনের ছেলে হওয়ার কথা না সাজিদের। নিচে ড্রয়িং রুমে সাজিদের বাবার একটা ছবি খুব বড় করে টাঙানো আছে। বাবার সাথে সাজিদের চেহারা বেশ মিল, তাই এই অপশনটা সম্ভবত বাদ পড়ে গেল। বাকি রইল বসের সাথে যোগসূত্র, কিন্তু বস কে সেটা তো এখনো জানাই হলো না।
সাজিদের ভাষ্যমতে চারু এমন কিছু করে ফেলেছে যা সাজিদ অনেক কষ্ট করেও করতে পারেনি। কিন্তু বসকে তো চারু মারতেই পারেনি, এমনকি তার পরিচয়ও জানে না। তবে কি কারণ হতে পারে? আর কোনো যুক্তিসঙ্গত কারণ চারু খুঁজে পাচ্ছে না। সাজিদের বউয়ের সম্পর্কে তেমন কিছু জানে না চারু। সে মারা গেছে নাকি জীবিত আছে তাও জানে না। কোনোভাবে কি সাজিদের স্ত্রী এসবের সাথে কানেক্টেড থাকতে পারে? চারু সাজিদের বউয়ের একটি ছবি পেয়েছিল পুতুলের কাছে। সে তো বলেছিল তার মা মারা যায়নি। অবশ্য পুতুলের কথা ধরা যায় না। বাচ্চাদের অনেক সময় অনেক কিছু বলে সান্ত্বনা দেওয়া হয়। চারুর মনে হয়েছিল সে এখন সব রহস্য প্যাঁচ থেকে বেরিয়ে এসেছে। কিন্তু না, মনে হচ্ছে রহস্য কেবল শুরু। এমনই চিন্তা ভাবনার মাঝে হঠাৎই কিছু ভাঙার আওয়াজ পেয়ে চমকে উঠল চারু। এমন বিকট শব্দে সাজিদের নিষেধও ভুলে গেল যেন সে। দ্রুত দৌড়ে নিচে নামলো। জিন্স টপস পরা একটা মেয়ে, মাথায় একটি মডার্ন হিজাব বাঁধা, চেহারায় ভারী মেকআপ, চোখের সানগ্লাসটি খুলে টপসের গলায় ঝুলিয়ে রেখেছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সেই সম্ভবত এই শব্দটার মূল উৎস। বড় ফুলদানিটার বিভিন্ন অংশ ভেঙে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এক পাশের সোফায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে সাজিদ। মেয়েটিকে কেমন চেনা চেনা লাগছে চারুর কাছে। এইটা সম্ভবত সাইমা, সাজিদের প্রাক্তন স্ত্রী। অবশ্য প্রাক্তন নাকি বর্তমান সেইটা চারু জানে না। পুতুল বলেছিল তার বাবা মা একসাথে থাকে না। মেয়েটা তাহলে ঠিকই বলেছিল, ওর মা বেঁচে আছে। এমন সময়েই মেয়েটি চিৎকার করে বলল, তুমি আমাকে আমার মেয়ে ফেরত দেবে কিনা সেটাই বলো। কখনোই না। সাজিদ, আমাকে রাগাবে না। তুমি হয়তো ভুলে যাচ্ছ, কোর্ট পুতুলকে আমার কাছে থাকার অনুমতি দিয়েছে। তুমি হয়তো ভুলে গেছো, আমার কারণেই তুমি পুতুলের কাস্টাডি পেয়েছো। সাজিদের চোয়াল শক্ত হয়ে এলো, চোখ মুখে কঠোর ভাব। সাজিদের এই রূপ দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল সায়মা। তোমার লজ্জা করে না পুতুলকে নিজের মেয়ে দাবি করতে? সেদিন যখন কোর্টে সবার সামনে বলেছিলে আমার মেয়ে তোমার চাই না, তখন লজ্জা লাগেনি নিজের মেয়েকে অস্বীকার করতে? এখন কোন মুখে আমার মেয়েকে চাইতে এসেছো? হ্যাঁ, তখন চাইনি, কিন্তু এখন চাচ্ছি। হ্যাঁ, সব তো তোমার ইচ্ছা অনুযায়ী হবে। মা নামের কলঙ্ক তুমি। তুমি কি মনে করছো তুমি কেন এখানে এসেছো আমি জানি না? পুতুলের 18 বছর হলে সে আমার সব সম্পত্তির মালিক হবে, এটা জেনেই তুমি লোভে পড়ে এখানে এসেছো। তবে ভালো করে শুনে রাখো, তোমার এই নোংরা ইচ্ছে আমি কখনোই চরিতার্থ করতে দিব না। পুলিশ ডাকবো আমি। সাজিদ মুচকি হাসলো। হাসার মতো কথাই বলেছে সায়মা। একজন পুলিশকে অপর একজন পুলিশের ভয় দেখাচ্ছ? পুতুলের কাস্টাডির লিগাল নোটিশ কাছে আমার কাছে, তুমি কিচ্ছু করতে পারবে না। আমি তোমার নামে হ্যারাসমেন্টের কেস করব, তোমার ক্যারিয়ার বাতিল করে দিব। চেষ্টা করে দেখতে পারো। আর হ্যাঁ, কেসে যদি বাই এনি চান্স তুমি হেরে যাও, আমি রিটার্ন তোমার নামে মানহানির মামলা করব। এতে কিন্তু তোমার কেরিয়ারও শেষ হয়ে যেতে পারে। আমাকে হুমকি দিচ্ছ? কাজটা ভালো করছো না সাজিদ। আমার ভালো মন্দ না হয় নাই বুঝলে তুমি? দেখো সাজিদ, তোমার কাছে দুইটো অপশন আছে। হয় তুমি আমার কাছে পুতুলকে দিয়ে দাও, নইলে আমরা পুতুলের মুখের দিকে তাকিয়ে আবার নতুন করে সবটা শুরু করি। সায়মার কথা শুনে উচ্চ স্বরে হেসে উঠল সাজিদ। তো এতদিন পরে পুতুলকে নিতে আসার এই কারণ? কখনোই না সাইমা, আমার রুচিবোধ এতটাও নিম্ন পর্যায়ে পৌঁছে যায়নি। তুমি আমাকে অপমান করছো সাজিদ। তা তো দেখছিই। তোমাকে আমি দেখে নিব, আমিও দেখব পুতুলকে কিভাবে তুমি নিজের কাছে রাখো। তোমার মতো স্বার্থলোভী মহিলার কাছে আমি কখনোই আমার মেয়েকে দিব না। যা খুশি করে নিতে পারো। মেয়েটি আর দাঁড়ালো না। নিজের হাই হিল জুতোয় শব্দ করতে করতে বেরিয়ে গেল বাসা থেকে। এতক্ষণে চারু বুঝতে পারলো ও কি করেছে। ও দুজনের ব্যক্তিগত কথা তাদের অনুমতি ছাড়াই শুনে নিয়েছে। এমন বিবেকহীনের মতো কাজ করায় নিজের উপরই বিরক্ত হলো চারু। চুপচাপ উঠে গেল ছাদের দিকে। বর্ষাকাল এসে গেছে। প্রায় আকাশের মন খারাপ ভাবটা লক্ষ্য করা যায়। মাঝে মধ্যে তো তার কান্নাও দেখা যায়। বর্ষাকালের এই বৃষ্টিটা দারুণ লাগে চারুর কাছে। কতদিন ভেজা হয় না।
তবে চারু এখন আর সাহস করে ভিজতে পারে না। ও জানে অসুস্থ হয়ে গেলে ওর সেবা করার মতো কেউ নেই। ও মারা গেলেও ওর পরিবারের কেউ জানতেও পারবে না। অবশ্য চারুর পরিবার বলতে এখন শুধু হামিদই আছে। না, এত সহজে মারা যাবে না। ওই বস নামক নরপিশাচটাকে শাস্তি না দিয়ে তো নয়ই। আগে তার শাস্তি হোক, তারপর মরেও শান্তি পাবে চারুলতা। বেলি ফুলের গাছটাতে দারুণ ফুল ফুটেছে। সম্পূর্ণ ছাদ ফুলে সুবাসে সুবাসিত হয়ে আছে। কে জানে বেলির গন্ধ এত মিষ্টি কেন? মিষ্টি তো হবেই, বেলি তো পবিত্র ফুল। পবিত্র সবকিছুই অসম্ভব সুন্দর ও আকর্ষণীয় হয়ে থাকে। সবাই বাজারে গিয়ে তাজা ফুলটাই খোঁজে। বিকেলের বাসি হয়ে যাওয়া ফুল কিনতে চায় কে? অবশ্য আরও একটা উদাহরণ দেওয়া যায়। সারাদিন নেশায় বুঁদ হয়ে থেকে সারা রাত পতিতাপল্লীতে কাটানো ছেলেটাও বিয়ের জন্য পবিত্র তথা ভার্জিন মেয়ে খোঁজে। কি হাস্যকর! ঘন মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছে চারু। এখানে আসার পর সাজিদ তাকে একটা ফোন কিনে দিয়েছিল। সেটা থেকেই চারু সাজিদকে ছাদে আসতে বলেছিল। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ফোন থাকার সত্ত্বেও চারু হামিদের সাথে যোগাযোগ করে না। হতে পারে এটা সাজিদের কোনো ফাঁদ। হামিদকে ধরতে চায় সে চারুর মাধ্যমে। আজকাল কাউকেই আর ঠিক বিশ্বাস করে উঠতে পারে না চারু। মাঝে মাঝে তো মনে হয় আয়নায় থাকা প্রতিবিম্বটাও বুঝি তার সাথে বেইমানি করছে। নাজিমউদ্দিনকে খুন করার আগে আরও এক কঠিন সত্য জানতে পেরেছিল চারু। অবশ্য তার জীবনই মিথ্যার চাদরে জড়িত, যে চাদর সর্বদা আড়াল করে রেখেছে সত্যকে। কে জানে সাজিদ আসলেই কেমন? মেঘাচ্ছন্ন সকালে চারুর ক্ষুদে বার্তা পেয়ে ছাদে এসেছে সাজিদ। চারুকে কোথাও দেখা যাচ্ছে না। তবে সে অবাক হয়ে লক্ষ্য করলো বেলি ফুলের গাছটিকে। এই গাছটিকে কেনার পরে কখনো ফুল ধরেনি এতে। এই গাছটিকে কেনার পরে কখনো ফুল ধরেনি এতে। হাজারো পরিচর্যার পরেও কখনো গাছটিতে ফুল ধরেনি, বরং গাছটির অবনতিই ঘটেছে। সাজিদ ভেবেছিল এই গাছটিতে আর কখনো ফুল ধরবে না, বরং অচিরেই গাছটি মারা যেতে চলেছে। আগে কখনোই গাছটিকে লক্ষ্যই করেনি সাজিদ, কিন্তু আজ হঠাৎই চোখে পড়ে যাওয়ায় বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে সে। এইটা কিভাবে হলো? অন্যান্য সকল গাছের থেকে এই গাছটিতে বেশি ফুল ফুটেছে। বেলি ফুল কি সত্যি এত মোহনীয়? সাজিদ যে চারুর ক্ষুদে বার্তায় এখানে এসেছিল সেটা দিব্যি ভুলে গিয়ে মোহগ্রস্তের মতো এগিয়ে গেল গাছটির দিকে। আপনি কখন এলেন? আর এসে আমার সাথে দেখা না করে এখানে কি করছেন? এই গাছে এত ফুল কিভাবে ফুটলো চারুলতা? সৃষ্টিকর্তার দান। বুঝতে পেরেছি, কিন্তু আগে কখনো গাছটিতে এত ফুল ফুটেনি। প্রকৃতপক্ষে কোনো ফুলই ফুটেনি। চারু, কিছু বলো না। ও কখনোই এই গাছটির মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করেনি। বস সম্পর্কিত কিছু জানতে পারলেন? এখনো নয়, তবে চেষ্টা করেছি। কতদিন লাগবে? খুব শীঘ্রই সুরাহা হবে চারুলতা। হুম। নাজিমউদ্দিন মানে সুবাহানের কলিজা কি করেছেন? হামিদ খেয়ে ফেলেছে। চারুলতা, প্লিজ মিথ্যা বলবেন না। আজ এমনি আমার মেজাজ বিগড়ে আছে। মিথ্যা বলিনি, সত্যিই বলেছি। আপনার ভাই যেখানে আপনাকে কলিজা খেতে মানা করেছে, সেখানে সেটাও খেয়ে নিয়েছেন। কথাটা কি বিশ্বাসযোগ্য? আমি কখন বললাম আমার ভাই খেয়েছে? একটু আগেই তো বললেন হামিদ খেয়েছে। ঠিকই বলেছিলাম, হামিদ খেয়েছে। সাজিদের ইচ্ছে হচ্ছে নিজের মাথার সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। এই মেয়ে এমন কেন? বড্ড রহস্যময়। তার মতো এমন জাঁদরেল পুলিশ অফিসার কিনা এইটুকু বাচ্চা মেয়ের কাছে নাকানি চুবানি খাচ্ছে? না, এইটা মেনে নেওয়া যায় না। আচ্ছা, কলিজার কথা বাদ দিন। আপনি বলুন, শাওনের কি হয়েছিল? আপনি সেদিন বলেছিলেন শাওনকে খুন করা হয়েছে। পরোক্ষভাবে। যেভাবেই হোক খুন তো হয়েছে। কি করে হলো? চারু উত্তর না দিয়ে আকাশের দিকে চেয়ে রইল। সাজিদ ভেবে পায় না এই মেঘলা আকাশে কি এমন আছে চারু এইভাবে তার প্রেমিকের মতো তাকিয়ে আছে আকাশের দিকে। বেশ রাগও হচ্ছে তার উপর। আপনার বাবা কি সত্যিই হিন্দু ছিলেন? না, ব্রাহ্মণ ছিলেন। একই তো হলো। না, এক না। হিন্দু আর ব্রাহ্মণ সম্পূর্ণ আলাদা। পার্থক্য কোথায়? ব্রাহ্মণ আলাদা একটা ধর্ম, খুবই উচ্চ মর্যাদাবান ধর্ম। ব্রাহ্মণরা নিজেদের ঐতিহ্য পালনে বেশ সতর্ক। বেশিরভাগ ব্রাহ্মণই খুব ধার্মিক হন।
এবং দেবতার সন্তুষ্টির জন্য তাদের সেবায় নিয়োজিত থাকতে ভালোবাসেন। হিন্দুরা ব্রাহ্মণদের অতিথি হিসেবে পেলে খুবই খুশি হন। নাজিমুদ্দিনের কথা সুবাহান কিভাবে বিগড়ে গেল? ইসলামের নফস বলে একটা কথা আছে, এই নফসের কারণেই সে বিগড়ে গেছে। যদি পরিবারের সাথে থাকতো তাহলে সম্ভবত একজন ভালো ব্রাহ্মণ হতো। পরিবার থেকে সরে গিয়ে নিজের ধর্মের উপর বিশ্বাস হারিয়েছে, নিজের ধর্মকে কলঙ্কিত করেছে। ইসলাম ধর্মের নামে নিজের স্বার্থ হাসিল করে ইসলাম ধর্মকেও কলঙ্কিত করেছে। বলেছিলাম না, জঘন্য এক মানুষ। সে যদি সত্যিই বামুন হয়, তাহলে নিশ্চয়ই তার নাম নাজিমুদ্দিন বা সুবাহান নয়, অর্থাৎ এ দুটিও নকল নাম। তার আসল নাম আর নকল নামে কোনো পার্থক্য নেই, দুটোই ইউজলেস। আর একটা গাবলা খেয়াল করেছেন কি? নাজিমুদ্দিনের ভাষ্যমতে সে 11 বছর বয়সে বসের কাছে কাজ করা শুরু করেছে, অর্থাৎ বয়স নিশ্চয়ই নাজিমুদ্দিনের থেকেও অনেক বড়। আর আপনার ভাষ্যমতে বসের বয়স 25-26, হিসেব কিন্তু মিলছে না চারুলতা। চারুলতা চমকে উঠল। আসলেই তো, সে এমন ভাবে কিছু ভেবে দেখেনি। তাহলে সত্য কি আর মিথ্যাই বা কি? বস কে? আমি কিন্তু দুইটি সম্ভাবনার কথা ভাবছি চারুলতা। প্রথমত, আপনি যেহেতু তার চেহারা দেখেননি, শুধু আন্দাজ করেছেন, তাই বলবো আপনার আন্দাজ ভুল। অবশ্যই এটা হওয়ার সম্ভাবনা কম, কারণ 25 বছর বয়স মানে সে যুবক। একজন যুবকের শক্তি এবং কণ্ঠস্বর দুটোতেই আলাদা তেজ থাকে। বুড়ো মানুষের মধ্যে এইসব পাবেন না। দ্বিতীয় সম্ভাবনাটা কিন্তু বেশ লজিক্যাল। আর সেটা কি? এই ধরনের একটা গ্যাং 25 বছরের একটা যুবক পরিচালনা করে ভাবাটা নেহাতই বোকামি। আমার মতে তার আরো সঙ্গী রয়েছে, তারা তুলনামূলক বয়স্ক, এবং তাদের মধ্যেই কারোর কাছে নাজিমুদ্দিন পড়েছিল সম্ভবত। খারাপ সঙ্গে পড়ে তার ধর্মজ্ঞান হারিয়ে যায়। এমন একটা সেন্সিটিভ ধর্ম থেকে বেরিয়ে পাচারে লিপ্ত হয়ে সে আপনার মাকেও মিথ্যা বলেই সে বিয়ে করেছিল। উনি নিশ্চয়ই জানতেন না নাজিমুদ্দিন ওরফে সুবাহান উনি মুসলিম নন, উনি ব্রাহ্মণ সম্প্রদায়ের। এটা জানলে নিশ্চয়ই উনি নাজিমুদ্দিনকে বিয়ে করতেন না। দ্বিতীয় সম্ভাবনা বেশি লজিক্যাল। আমার মাথায় কিছু যাচ্ছে না, সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার সুন্দর সাজানো জীবনটা এলোমেলো করে দিয়েছে সে, ক্ষমার অযোগ্য। তার সাথে জীবন সাজানোর স্বপ্ন দেখছিলেন চারুলতা? শেহাব নাকি শাওন? শাওন ভাই ছিল আমার কিশোরী বয়সের আবেগ। সে বয়সটাতে আমি বাস্তবতা বুঝতে পারিনি। তবে নিঃসন্দেহে শাওন ভাই আমাকে খুবই ভালোবাসতো। তার মতো জীবনসঙ্গী ভাগ্য করেই কিন্তু পাওয়া যায়। আমার এত সুবর্ণ সৌভাগ্য কোথায়? আর শিহাব? তার সম্পর্কে আমি আর কিছুই ভাবতে চাই না। কেন? শিহাব আপনার ভাই, এই কারণে? আপনাদের বাবা মা কিন্তু আলাদা, এমন বিয়ে কিন্তু ইসলামে জায়েজ আছে। জানি, কিন্তু আমি কখনোই তার যোগ্য ছিলাম না, এখনো নেই। সে ভালো কিছু ডিজার্ভ করে। তাছাড়া সম্পর্ক যেভাবেই হোক, সে একদিক থেকে আমার ভাইই হয়। আমি ভাই বোনের সম্পর্ককে কখনোই অপবিত্রতায় ঠেলতে চাই না। তার সম্পর্কে কিছুই ভাবতে চাই না। সে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তাও তো তাকে ভালোবাসেন। খুব ইচ্ছে করছে আপনার মুখের ওপর বলে দিই, বাসি না, কিন্তু তাহলে মিথ্যে বলা হবে। যদি কখনো সুযোগ পান শিহাবের কাছে ফেরত যাওয়ার, শিহাব নিজেই নিতে চায় আপনাকে। যাওয়ার দরজা বন্ধ, সেটাকে খোলার ইচ্ছেও আমার নেই। আমার অভিশপ্ত জীবনে তাকে জড়ানোর মতো দুঃসাহস আমি কল্পনাও করব না। সে কিন্তু এখনো আপনাকে সে কিন্তু এখনো অপেক্ষা করছে তার সরলতার জন্য। আর 34 বছর বয়সী একজন পুরুষের এই অনুভূতিকে নিশ্চয়ই আপনি আবেগ বলবেন না। আবেগের বয়স অনেক আগেই পার করেছে সে। নাজিমুদ্দিনের কলিজা কি করেছেন চারুলতা? হামিদ খেয়ে ফেলেছে। আপনি বারবার এই একই প্রশ্নের উত্তর দিচ্ছেন। কারণ আপনি বারবার একই প্রশ্ন করছেন। তাহলে উত্তরটা দিয়ে দিলেই পারেন। এমন অদ্ভুত কথা বলছেন কেন? উদ্ভট কথা নয়, সত্যি কথাই বলছি। আপনার সাথে কথা বলাই বেকার। বাদ দিন এসব। আমি যা বলতে এসেছিলাম শুনুন। জি বলুন। আজ পুতুলের জন্মদিন। ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে। আপনি সেখানে ইনভাইটেড। ধন্যবাদ, তবে আমি এখানেই ঠিক আছি। আমার সম্পর্কে কেউ জানলে আপনাদেরই অস্বস্তিতে পড়তে হবে। অন্যের কলিজা ভক্ষণ করা নারী আমি। কে জানবে? আমার মাও তো সেসব জানে না। বাড়িতে একজন মানুষ আছে, সে যদি অনুষ্ঠান না থাকে তবে সেটা দৃষ্টিকটু। আমি চাই আপনি অনুষ্ঠানে থাকুন। আর হ্যাঁ,
আমার মা আর মেয়ের থেকে অবশ্যই দূরত্ব অবলম্বন করে। ছোটবেলা থেকেই চারুর আত্মসম্মান বোধ প্রবল। সাজিদের এই কথায় সে অপমানিত বোধ করলেও সাজিদের অবস্থা সে বুঝতে পারছে। কোনো মানুষই নিজের প্রিয়জনদের জীবনের ঝুঁকি নিতে চায় না, কিন্তু তা হলেও প্রশ্ন থেকেই যায়, সাজিদ যদি ওকে নিয়ে এতই অনিশ্চয়তায় ভোগে তাহলে কিসের কৃতজ্ঞতা পালন করতে ও চারুকে এখানে রেখেছে? তাছাড়া সবচেয়ে বড় কথা, সাজিদ ওকে সাহায্য করতে রাজি হয়েছে, সেটাই অনেক।